হ্যালো, ওয়েলকাম টু WBCS ফর অল। আজ আমরা ইন্ডিয়ান পলিটি নিয়ে পড়াশোনা করব এবং এটা ইন্ডিয়ান পলিটির ক্লাস নম্বর 1। তো ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান নিয়ে আমরা এখানে পড়াশোনা করব এবং সেই প্রসঙ্গে নির্গত সংবিধান জিনিসটা কি জানা একান্তই জরুরি। আমরা কম বেশি তা জানিও। সাধারণত প্রত্যেক গণতান্ত্রিক দেশেরই একটা করে সংবিধান থেকে থাকে এবং এই সংবিধানের মুখ্য উদ্দেশ্য কি না আইনের শাসন বা সুশাসন কায়েম করা। কোনো একটা দেশের রাষ্ট্রনীতি কী হবে বা ওই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তাই সংবিধানের দ্বারাই নির্ধারিত হয়। যেহেতু বললাম এটা একটা প্রত্যেকটি অধিকাংশ ডেমোক্রেটিক কান্ট্রিটি এটা একটা বা গণতান্ত্রিক দেশের একটা বৈশিষ্ট্য যে একটা করে সংবিধান থাকবে, তাই ভারতও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেরও একটা সংবিধান আছে যাকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে ডেকে থাকি এবং আমরা ইন্ডিয়ান পলিটিতে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধেই প্রধানত পড়াশুনো করি। তো ইন্ডিয়ান পলিটির এই ফার্স্ট ক্লাসে আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তা হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা আমাদের সুবিধার্থে এই ক্লাসটাকে দুটো পার্টে ভাগ করেছি এবং এই দুটো পার্টে ভাগ করে পড়বো। আজ পড়বো পার্ট 1। তো দেখা যাক কি আছে এখানে। তো ইন্ডিয়ান পলিটি অর্থাৎ যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা পড়বো, এই সংবিধান তৈরি হয়েছে কবে? আমরা কম বেশি এই ব্যাপারে জানি যে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে 1947 সালে এবং এই স্বাধীনতা পাওয়ার পরেই আমাদের সংবিধানকে আমরা কার্যকরী করেছিলাম এবং এই সংবিধান তৈরির কাজটা শুরু হয়েছিল স্বাধীনতা পাওয়ার কিছুদিন আগে থেকে। 1947 সালে স্বাধীনতা পেয়েছি, তার 1 বছর আগে থেকে বলা যায়, এক্সাক্ট 1 বছর আগে থেকে না হলেও তার আগের বছর থেকে এই সংবিধান তৈরির কাজ শুরু হয় এবং 1950 সালে গিয়ে এই সংবিধানকে কার্যকরী করা হয়। তো এই সংবিধান তৈরির যে সময়কালটা তারও আগে, যখন সংবিধান আমাদের দেশে ছিল না, যখন আমরা পরাধীন ছিলাম, ব্রিটিশ শাসনাধীন ছিলাম, সেই সময় আমাদের দেশ কীভাবে পরিচালিত হতো সেটা জানা একান্তই জরুরি। এই কারণ ওই সময়কালে যে শাসন ব্যবস্থা ছিল তা পরবর্তীকালে আমাদের স্বাধীনতা পাওয়ার পরের যে শাসন ব্যবস্থা তাকে অনেকটাই প্রভাবিত করেছে। বা বলা যেতে পারে যে সংবিধান ভারতবর্ষের পরবর্তীকালে কার্যকরী করা হয় তা ব্রিটিশ শাসন থেকে অনেকটাই অনুপ্রাণিত বা সেই সময়কার যে ভালো দিকগুলো ছিল সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করেছি বা তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। তো তাই ঐতিহাসিক প্রেক্ষাপট বা সংবিধানের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তা আমরা একান্তই পড়া জরুরি এবং আজকের টপিকও তাই। দেখা যাক কি আছে আজকের এই পার্টিকুলার টপিকে। তো যেটা আমরা দেখব সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সময়কাল। প্রথমে যেটা লেখা আছে এখানে তা হলো এইরকম: দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিচড ইন্ডিয়া ইন 1608। ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা 1600 সালে 31শে ডিসেম্বর 31st ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে ভারতবর্ষে একচেটিয়া ব্যবসা করার জন্য সনদ বা চার্টার লাভ করে। এক ধরনের পারমিশন, আইনানুগ বা আইন মেনে এক ধরনের পারমিশন, যেটা ব্রিটিশ কুইনের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে ভারতবর্ষে এসে একমাত্র ইংরেজ কোম্পানি অর্থাৎ ব্রিটেন থেকে আসা একমাত্র কোম্পানি যারা ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্য করার অধিকার লাভ করলো। তাহলে এটা ছিল একটা ব্যবসায়িক সংস্থা, আমরা প্রত্যেকেই জানি। এবং তারা ভারতবর্ষে এসে কবে পৌঁছায় না, এখানে লেখা আছে 1608 সালে। 1608 সালে বর্তমান যে গুজরাট, সেই গুজরাটের অন্তর্ভুক্ত সুরাট নামক জায়গায় ইংরেজরা প্রথম এসে হাজির হয়। এরপর যে ঘটনার কথা এখানে লেখা আছে তা এইরকম: কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হচ্ছে। কোম্পানি গট দেওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা ইন 1765। একদম 1608 থেকে জাম্প করে আমরা 1765 একটা ঘটনার এখানে পড়ছি। কি লেখা আছে না, কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা, বিহার এবং ওড়িশার। সালটা হলো 1765। দেওয়ানি কথার অর্থ কি না, দেওয়ানি বলতে বোঝায় রাইট টু কালেক্ট রেভিনিউ। আরও এর সাথে কিছু তথ্য বলা যেতে পারে, যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করার ব্যাপার স্যাপার। তো রাইট টু কালেক্ট রেভিনিউ মেনলি আমরা যেটাকে মাথায় রাখবো এখানে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার রেভিনিউ কালেক্ট করার অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার অধিকার পেয়ে গেল কি না কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঘটেছে কি না, এই 1765 সালে দেওয়ানি লাভের ঠিক 1 বছর আগে অর্থাৎ 1764 সালে আমরা জানি এক বিখ্যাত ঘটনা ঘটে, বক্সারের যুদ্ধ। এবং সেই যুদ্ধে দেশীয় শক্তি অর্থাৎ মুঘল সম্রাট যিনি তৎকালীন ছিলেন অর্থাৎ
শাহ আলম টু এবং বাংলার নবাব মীর কাসিম এবং তোমার নবাব আওয়াধ সুজাউদ্দৌলা, এই 3 জনের যে জোট তাকে হারিয়ে দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই দেশীয় শক্তিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হার মানার পরেই শাহী আবি মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার দায়িত্ব দিতে বাধ্য হন। এবং সেই কারণে 1765 সালে আমরা দেখলাম কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার ট্যাক্স কালেক্ট করার অধিকারটা লাভ করলো। এরপর আমরা যা পড়বো, এখানে লেখা আছে সিপাহি মিউটিনি। একদম 1765 পর থেকে 1857 গিয়ে আমরা হাজির হলাম। আমরা জানি সিপাহি বিদ্রোহের কথা ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। তো ভারতীয় যে দেশীয় রাজারা, তাদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতানৈক্য শুরু হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিকভাবে ব্যবসায়িক একটা সংস্থা হলেও প্রথমে ব্যবসা করার জন্য ভারতবর্ষে এসে হাজির হলো। পরবর্তীকালে তাদের মনে হয় যে যদি অ্যাডমিনিস্ট্রেশনে আমরা অংশগ্রহণ করতে পারি, দেশ শাসনের দায়িত্ব যদি হাতে তুলে নিতে পারি, তা ব্যবসার থেকে অনেক বেশি লাভজনক, অনেক বেশি মুনাফা এখান থেকে অর্জন করা যায়। অর্থাৎ শোষণের পথ নেওয়া যেতে পারে, পন্থা অবলম্বন করা যেতে পারে। এবং সেই কারণেই দেশীয় যে রাজারা তৎকালীন ছিলেন, আমাদের ভারতবর্ষ তখন মুঘল শাসনাধীন হলেও মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছে এবং তার সাথে সাথে কী হয়েছে, অনেক আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছে। সেই ছোটো ছোটো রাজাদের সাথে কিন্তু এই ইংরেজদের অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কনফ্লিক্ট শুরু হয়, বিবাদ শুরু হয়। এবং সেই বিবাদেরই এক বহিঃপ্রকাশ, সেটা কি না, এই সিপাহি মিউটিনি বা সিপাহি বিদ্রোহ। আমরা জানি 1857 সালে তা ঘটে। এবং পরবর্তী যে ঐতিহাসিক ঘটনার কথা পড়বো তা একদম ভারতের স্বাধীনতা লাভের কথা। তা কি না, ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তাহলে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গিয়ে প্রাথমিকভাবে কি পড়লাম না, এখানে কয়েকটা ঐতিহাসিক ঘটনা যাদের কথা আমরা অলরেডি ইতিহাস পড়তে গিয়ে আমাদের মাধ্যমিকের সময় বা কোনো না কোনো সময় পড়েছি আমরা, সেগুলোই জাস্ট জানলাম। কোম্পানির ভারতে আগমন, কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ, সিপাহি বিদ্রোহের কথা জানলাম এবং একদম স্বাধীনতা লাভের কথা আমরা এখানে পড়ে ফেললাম। তো এরপর আমরা যেটা দেখব, কোম্পানি তো প্রাথমিকভাবে আছে ব্যবসা করার জন্য, কিন্তু ধীরে ধীরে তাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়। প্রথমে ছিল ব্যবসা বাণিজ্য করে মুনাফা অর্জন করা, পরবর্তীকালে তা হয় কিনা ট্যাক্স কালেক্ট করার মাধ্যমে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে অংশগ্রহণ করে বরং শোষণ শাসন, ভারতীয়দেরকে শোষণ শাসন করার মতলব তারা অবলম্বন করে। তো যাই হোক, তো ব্রিটিশরা ভারতবর্ষকে যে শাসন করেছিল, তো তার পুরো ফেজটাকে আমরা মেনলি দুটো অংশে ভাগ করতে পারি, পুরো সময়কালটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। এগুলো কি না, সেটা এখানে লেখা আছে। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ক্যান বি ডিভাইডেড ইনটু। ভারতবর্ষে ব্রিটিশ যে রাজত্বকাল, ব্রিটিশদের শাসনকাল, তাকে আমরা দুটো ভাগে ভাগ করি। নাম্বার 1 কি না, দ্য কোম্পানি রুল, এবং নাম্বার 2তে কি আছে না, দ্য ক্রাউন রুল। কোম্পানি রুলের সময়কাল কত থেকে কত না, 1773 থেকে 1858 পর্যন্ত। এই সময়কালটাকে বলা হচ্ছে কোম্পানি রুল। নামেই বোঝা যাচ্ছে নির্ঘাত, কোম্পানি বলতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলা হচ্ছে। এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের শাসন পরিচালনা করেছিল এবং সেই কারণে এই পিরিয়ডটাকে আমরা কোম্পানি রুল নামে ডেকে থাকি। এর পরের যে সময়কালটা সেটা ক্রাউন রুল নামে পরিচিত এবং তার টাইম পিরিয়ডটা কত না, 1858 থেকে 1947 পর্যন্ত। অর্থাৎ কোম্পানি রুলের অবসান, তার সাথে সাথেই ক্রাউন রুলের সূচনা এবং ভারত স্বাধীনতা পাওয়ার সময়কাল পর্যন্ত ক্রাউন রুল চলবে। নামের মধ্যে ক্রাউন আছে, সেখান থেকে এটা স্পষ্ট যে নির্ঘাত এই সময় ব্রিটিশ ক্রাউন, অর্থাৎ ব্রিটিশ যিনি তৎকালীন রাজা বা রানী যেই হন না কেন, এই সময়কাল জুড়ে তারাই ভারতবর্ষে শাসনভার ডিরেক্টলি কন্ট্রোল করেছেন। এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ কুইন বা কিং ভারত শাসন করতেন, এখন কোম্পানিকে হটিয়ে দিয়ে নিজের সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন ভারতবর্ষ শাসনের। তাহলে এই পুরো যে সময়কালটা, যেমন কোম্পানি রুল এবং ক্রাউন রুল, এর সম্বন্ধে আমরা এই পরবর্তী পর্যায়ে আমরা এরপরে জাস্ট এগুলো সম্বন্ধে ডিটেলস পড়বো। কারণ কোম্পানি রুল যে সময়কালটা, সেই সময়ও ইংরেজরা আমাদের দেশকে শাসন করার জন্য বেশ কিছু আইন এখানে এসে প্রবর্তন করেন বা প্রচলন করেন। সেই আইনগুলো ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা পাসড হয়ে কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে এসে পৌঁছাতো এবং কোম্পানি সেই আইনগুলোকে লাগু করতো বা কার্যকরী করতো। এবং পরবর্তী যে ক্রাউন রুল, সেই ফেজটাতেও দেখবো কিছু ওই ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা পাস করা আইন আমাদের দেশে এসে সেগুলো কার্যকরী হয়েছে, বা বলতে পারো সেই সময় যেহেতু আমাদের দেশে কোনো সংবিধান ছিল না, এই আইনগুলোই সংবিধানের মতো ভূমিকা পালন করেছিল।
এই কারণেই আমরা আমাদের পরবর্তীকালে যে আমরা স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করি, সেই সংবিধানের ওপর এই পার্টিকুলার যে আইনগুলো, কোম্পানি রুলের সময়কালে আসা আইন এবং ক্রাউন রুল চলাকালীন যে আইনগুলো এসেছিল, তারা কিছুটা হলেও প্রভাব ফেলেছিল আমাদের পরবর্তীকালে তৈরি করা ভারতীয় সংবিধানে। তো প্রথমে আমরা পড়বো কোম্পানি রুল। পার্ট 1-এ আমাদের কোম্পানি রুল সম্বন্ধে আমরা পড়াশোনা করবো, এবং পার্ট 2 যে পরবর্তী যে ক্লাস 1-এর পার্ট 2, সেখানে আমরা ক্রাউন রুল নিয়ে পড়বো। তো আজ আমরা কোম্পানি রুল সম্বন্ধে পড়াশোনা করি। সময়কালটা তো আমরা দেখলাম 1773 থেকে 1858 পর্যন্ত, এই সময়কালটাকে আমরা কোম্পানি রুল বলছি। তো আমরা তো শুনলাম যে 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের সুরাটে এসে হাজির হয়। তাহলে 1773 কেন কোম্পানি রুল? তখন থেকেই তো ওরা শাসন করছে না? তখনই প্রাথমিকভাবে তো ওরা ছিল ব্যবসায়িক সংস্থা, প্রথমে ব্যবসা বাণিজ্য করেছে। পরবর্তীকালে 1665 সালে দেখলাম সমগ্র ভারতবর্ষের না হলেও ভারতের একটা অংশ, বাংলা, বিহার, উড়িষ্যার রেভিনিউ কালেকশনের দায়িত্ব নিল, কিন্তু পুরোপুরি শাসনভার তখন হাতে তুলে নেয়নি। ধীরে ধীরে ইন্টারেস্টেড ফিল করছে, এরপর ভারতীয় রায়দের সাথে যুদ্ধ করে তারপর সমগ্র ভারতবর্ষ একসময় দখল করে ফেলবে। যাই হোক, তাহলে এরপর যেটা ঘটে আমরা জানি 1757-তে পলাশির যুদ্ধ, তারপর পরবর্তীকালে একটু ভুল বললাম এখানে, 1765-কে আমি 1665 বলে ফেলেছি। 1765-তে দেওয়ানি লাভ, এবং দেওয়ানি লাভের পর কি হয় না, কিছুদিনের মধ্যেই ব্রিটিশদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের লোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তারা শোষণ শাসন চালাচ্ছে, অকথ্য শোষণ অত্যাচার ভারতীয়দের ওপর, তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার এই সমস্ত জায়গার অধিবাসীদের ওপর। এবং যার ফল হেতু আমরা জানি এই সময়কালে 76-এর মন্বন্তরও ঘটেছিল। তো 76-এর মন্বন্তর, সেই দুর্ভিক্ষের খবর ইংল্যান্ডে গিয়ে হাজির হয়। তখন স্বাভাবিকভাবেই ব্রিটিশ কুইনের টনক নড়ে, ব্রিটিশ যারা শাসক তাদের টনক নড়ে, ব্রিটিশ পার্লামেন্টে টনক নড়ে যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো একটা বাণিজ্যিক সংস্থা, তাদেরকে শুধুমাত্র বাণিজ্য করার জন্য একটা সনদ প্রদান করা হয়েছিল, কিন্তু তারা ভারতবর্ষে গিয়ে কি করছে না, বাণিজ্য তো করছেই, তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার স্যাপারেও নাক গলিয়ে ফেলেছে, পলিটিক্যাল সেটআপের সাথেও যুক্ত হয়ে পড়েছে সামহাও। তো তাহলে তাদের উপর কিছুটা আইনি কন্ট্রোল আনা একান্তই জরুরি, এবং সেই তাগিদেই 1773 সালে তাদের উপর প্রথম আইনি কন্ট্রোল আনার জন্য একটা আইন পাস করে ব্রিটিশ পার্লামেন্ট। তার সম্বন্ধে আমরা পড়া শুরু করব। তাহলে 1773 সাল কোম্পানিগুলোর সূচনা কেন আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, এবং 1858 সালে গিয়ে শেষ হলো কেন একটু জাস্ট মনে করলে আমরা দেখতে পাবো যে 1857 সালে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরেই আমাদের দেশের পলিটিক্যাল সেটআপে চেঞ্জ আসে, অ্যাডমিনিস্ট্রেশনে চেঞ্জেস আসে, এবং সেই কারণেই 1858 সালে কোম্পানির শাসনের অবলুপ্তি সাধন হয়, এবং তার সাথে কি হয় না, ক্রাউন রুলের শুরু হয়। তাহলে আমরা নির্ঘাত এই ভাগবাটোয়ারা কেন, সেই নিয়ে আমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে গেছি অলরেডি। এরপর তাহলে দেখা যাক যে এই কোম্পানি রুলের প্রথম যে আইন, তার সম্বন্ধে এখানে কি কি লেখা আছে, বা কি কি ব্যাপার স্যাপার এখানে ছিল, কি কি প্রভিশন ছিল। তো প্রথমেই দেখবো কি আইনটার নাম হলো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। এই আইনে কি বলা হয়েছে না, ইট রেকগনাইজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দায়িত্ব, সেটা ব্রিটিশ কুইন তাদেরকে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করারই অধিকার দিয়েছিলেন, ভারতবর্ষকে শাসন করার অধিকার দেননি, আইনানুগ কোনো অধিকার ছিল না তাদের। কিন্তু এই 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হলো না, তাদের যে ভারতবর্ষে যে তাদের পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, সেটাকে ওই আইনে রেকগনাইজ করা হলো, এবং তাদের যে কিছু পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব আছে, সেটা আমরা কিন্তু প্রথমে আইনের মাধ্যমে সেটা তাদের উপর বেঁধে দেওয়া হলো। নেক্সট আমরা কি দেখবো না, ইট লেড দ্য ফাউন্ডেশনস অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা আধুনিক ভারতবর্ষে প্রথম বলা যেতে পারে এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমেই হয়। তাই এই পয়েন্টটাও আমাদের গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রভিশনটা আমরা দেখবো এখানে, এই পার্টিকুলার রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর আন্ডারে কি লেখা আছে না, ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে আমরা যেটা বুঝলাম, এই 1773 রেগুলেটিং অ্যাক্ট আসার আগে বাংলায় একটা পদ ছিল, ইংরেজদের একটা পোস্ট, যাকে কি বলা হচ্ছে না, গভর্নর অফ বেঙ্গল। সেটাকে এই রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 এর মাধ্যমে চেঞ্জ করে দেওয়া হলো কি না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে ছিল গভর্নর অফ বেঙ্গল, সেটাই হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল।
আসলে তৎকালীন যে শাসন ব্যবস্থা বাংলা, বিহার, উড়িষ্যার, এখানে বাংলার তাদের হেডকোয়ার্টার ছিল কোথায় না ফোর্ট উইলিয়াম, বর্তমানে যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, কেমন? তো সেই ফোর্ট উইলিয়ামের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান ছিলেন তাকে বলা হতো গভর্নর অফ ফোর্ট উইলিয়াম, বা ওনাকেই বলা হতো গভর্নর অফ বেঙ্গল। সেই গভর্নর অফ বেঙ্গলকেই 1773 সালের আইনের মাধ্যমে করে দেওয়া হলো কি না গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কে ছিলেন তাহলে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল? প্রথম কে হন না, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে এই প্রসঙ্গে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কে ছিলেন শেষ গভর্নর অফ বেঙ্গল, যিনি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি যেহেতু এই ট্রানজিশনের সময়টাতে ছিলেন গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, তাহলে যিনি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল তিনি শেষ গভর্নর অফ বেঙ্গল, বা গভর্নর অফ বেঙ্গলকে আমি বললাম আর একটা নামের গভর্নর অফ ফোর্ট উইলিয়াম। তাহলে লর্ড ওয়ারেন হেস্টিংসই ছিলেন লাস্ট গভর্নর অফ বেঙ্গল এবং তিনি প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন। এরপর যেটা আমরা পড়বো এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট প্রসঙ্গে, তা কি না, ইট ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স টু অ্যাসিস্ট দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল তো একা হাতে পুরো ব্যাপারটা সামলাতে পারবেন না, অ্যাডমিনিস্ট্রেশনের পুরো দায়িত্ব, তাই তাকে সহায়তা করার জন্য তার একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয় 4 জন সদস্য বিশিষ্ট। তাই লেখা আছে যে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 গভর্নর জেনারেলের একটা কাউন্সিল তৈরি করে 4 জন সদস্য বিশিষ্ট, এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স। তাহলে এই তথ্যগুলো আমরা পড়লাম 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে। আরও একটা তথ্য আছে যেটা হলো এইরকম, ইট প্রোভাইডেড ফর এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। তাহলে এই সময় তৎকালীন যুগে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, কেমন ভালো করে মনে রাখতে হবে, ক্যালকাটার সুপ্রিম কোর্ট তৈরি হয় এই 1773 আইনের মাধ্যমে। এটা হয়েছিল 1774 সালে, আমরা ইতিহাসের পরবর্তীকালে এই তথ্যটা পড়ব, কেমন? তো 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই আমরা দেখলাম কি সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হলো। তো এই প্রথম আইন, তাহলে আমরা দেখলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশন সেটাকে রেকগনাইজ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা পাস করা প্রথম আইন সম্বন্ধে আমরা পড়ে ফেললাম। তো এই আইনেও কিছু খামতি ছিল, কিছু ভুলভ্রান্তি ছিল। ভুলভ্রান্তি বলতে পরবর্তীকালে মনে হয়েছে এগুলো এর ড্রব্যাক, সেগুলোকে সামহাও অ্যাড্রেস করার জন্য একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়, যার নাম দেওয়া হয়েছে আরেকটা আইন, তাকে বলা হচ্ছে কি অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। তাই লেখা আছে এখানে এই আইন প্রসঙ্গে, টু রেকটিফাই দ্য ডিফেক্টস অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাসড দ্য অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। তাহলে কেন বা কোন আইনের অ্যামেন্ডমেন্টের জন্য এই আইনটা পাস করা হয়েছিল না 1773 রেগুলেটিং অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করার জন্য, ওই পার্টিকুলার আইনের যে ভুলভ্রান্তি সেগুলোকে রেকটিফাই করার জন্য, তার যে ডিফেক্টসগুলো ছিল সেগুলোকে রেকটিফাই করার জন্য আমরা অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 পাস করলাম। এবং এই পার্টিকুলার আইনকে আরেকটা নামেও ডাকা হয়, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসলে এখান থেকে এটাই আসে যে হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে এখানে লেখা আছে কি হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাক্ট অফ সেটেলমেন্ট, অর্থাৎ অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 এর আরেক নাম হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তাহলে প্রশ্ন আসতেই পারে যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট কাকে বলা হয়, তাহলে উত্তর হবে কি না অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781কেই আমরা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে ডেকে থাকি। এর পরবর্তী যে আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কার্যকরী করে বা ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ পার্লামেন্ট পাস করেছিল, সেটা কি না পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। পিটসের আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে এই আইন পাস হয়। তো এখানে কি আছে আমরা দেখব না, ইট ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা জানি কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিকভাবে একটা বাণিজ্যিক সংস্থা হিসেবে ভারতবর্ষে এসে উপস্থিত হয় বাণিজ্য করার জন্য। আমরা তৎকালীন ভারতবর্ষের যে মশলার ভান্ডার, স্পাইস, সেই মশলা এবং অন্যান্য আরও সামগ্রিক কাঁচামাল এখান থেকে নিয়ে গিয়ে ইংল্যান্ডের এবং ইউরোপের সমগ্র বাজারেই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিক্রি করত। তো সেটা বিরাট একটা লাভজনক ব্যাপার স্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের ব্যবসা থেকে মতিগতি শিফট হয়ে কোথায় চলে যায় না শাসন ব্যবস্থায়। তো আমরা যেটা দেখবো এখানে, তাহলে পরবর্তীকালে ব্যবসার পাশাপাশি অর্থাৎ কমার্শিয়াল ফাংশনের পাশাপাশি তাদের কিছু পলিটিক্যাল ফাংশনও যোগ হয়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এতদিন পর্যন্ত এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস হওয়ার আগে পর্যন্ত কোনো তাদের সেপারেট ব্যাপার স্যাপার ছিল না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো
ভাগ করে দেওয়া হলো, যে একটা দপ্তর তৈরি করা হলো যারা কমার্শিয়াল ব্যাপার স্যাপারগুলো দেখবে, আর একটা দপ্তর তৈরি করা হলো যারা পলিটিক্যাল ব্যাপারগুলো দেখবে, এরকম ছিল না। সেটা হলো কবে গিয়ে না, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস হওয়ার পর। এই আইনটা পাস করে কি করা হলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দুই ধরনের কাজ তাকে একদম সেপারেট করে দেওয়া হলো, যে কমার্শিয়াল ফাংশন দেখার জন্য একটা দপ্তর তৈরি করে দেওয়া হলো, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ব্যাপার স্যাপার ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজনৈতিক কাজকর্ম আছে সেগুলো দেখার জন্য তাদের একটা দপ্তর তৈরি করে দেওয়া হলো। তাহলে সেটাই এখানে লেখা আছে। এটা হচ্ছে তাহলে কখন না, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর মাধ্যমে এটা হচ্ছে। এবং কি দেখবো এখানে, দ্য কোড অফ ডিরেক্টরস ওয়াজ টু ম্যানেজ দ্য কমার্শিয়াল অ্যাফেয়ার্স। তাহলে মনে রাখার সুবিধার্থে দেখবে কি, কোড অফ ডিরেক্টরস, এখানেও সি দিয়ে শুরু হচ্ছে, এখানেও কমার্শিয়াল অ্যাফেয়ার্স সি মনে রাখতে সুবিধা হবে। কেমন, কোড অফ ডিরেক্টরস বলে একটা দপ্তর তৈরি করা হলো যারা কমার্শিয়াল অ্যাফেয়ারগুলো দেখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা দপ্তর হিসাবে মনে রাখো। কেমন, আর কি দেখবো, অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল, এবং বোর্ড অফ কন্ট্রোল নামে একটা দপ্তর তৈরি করে দেওয়া হলো, যে দেখবে কি না, টু ম্যানেজ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কেমন, তাহলে আমরা দেখলাম কোড অফ ডিরেক্টরসকে দায়িত্ব দেওয়া হলো কমার্শিয়াল অ্যাফেয়ার্স ম্যানেজ করার জন্য, এবং বোর্ড অফ কন্ট্রোল বলে একটা দপ্তর তৈরি করা হলো যারা দেখবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তাহলে এটা ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এর সব থেকে গুরুত্বপূর্ণ প্রভিশন বা কাজকর্ম। নেক্সট আমরা দেখবো চার্টার অ্যাক্ট অফ 1793। দিস ওয়াজ দ্য ফার্স্ট চার্টার অ্যাক্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, প্রথমে আমরা পড়েছিলাম রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, তারপর পড়লাম অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, তারপরে পড়লাম পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। এরপর আমরা দেখবো চার্টার অ্যাক্ট। এই সময় ব্রিটিশ পার্লামেন্ট 4খানা চার্টার অ্যাক্ট পাস করেছিল, মানে পুরো কোম্পানি রুল চলার সময়কালে। 1793 এর চার্টার অ্যাক্ট, এছাড়া ছিল 1813 এর চার্টার অ্যাক্ট, এবং তারপর আছে 1833 এর চার্টার অ্যাক্ট, এবং তারপরে ছিল 1853 এর চার্টার অ্যাক্ট। কেমন, এই 4খানা চার্টার অ্যাক্ট। প্রথমে যে চার্টার অ্যাক্টের কথা আমরা এখানে দেখব, চার্টার অ্যাক্ট অফ 1793। দিস ওয়াজ দ্য ফার্স্ট চার্টার অ্যাক্ট ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। তাহলে ইংরেজদের দ্বারা ভারতবর্ষে ইন্ট্রোডিউসড যে প্রথম চার্টার অ্যাক্টটা হয়েছিল তা হলো চার্টার অ্যাক্ট অফ 1793। এই সম্বন্ধে শুধু এইটুকুই আমাদের তথ্য মাথায় রাখতে হবে, যেটা ছিল ফার্স্ট চার্টার অ্যাক্ট। এরপর আমরা দেখবো চার্টার অ্যাক্ট, যেটা সেকেন্ড চার্টার অ্যাক্ট এসেছিল, সেটা 1813 সালে আসে। সব থেকে মজার বিষয়, চার্টার অ্যাক্টগুলো 20 বছরের জন্য কার্যকরী হতো। যেমন 1793 থেকে দেখো, জাস্ট 20 ইয়ার্স যদি আমরা অ্যাড করে দিই, দেখতে পাবো 1813 সালে চার্টার অ্যাক্ট। এবং 1813 থেকে যদি 20 বছর যোগ করে দাও, তাহলে পেয়ে যাবে 1833 চার্টার অ্যাক্ট। এরপর 1833 সাথে জাস্ট 20 যোগ করলেই পেয়ে যাবে 1853 সালের চার্টার অ্যাক্ট। তাহলে প্রত্যেকটা চার্টার অ্যাক্টই বলতে পারো এক ধরনের একটা কনস্টিটিউশনের মতো কাজকর্ম, মানে দায়িত্ব পালন করার জন্য লাগু করা হতো, যে ওটা কনস্টিটিউশনের রোল প্লে করবে আসলে, এবং সেটা 20 বছরের জন্য কার্যকরী থাকবে। তার পরবর্তীকালে আবার রিভিউ করবে, এবং রিভিউ করার মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট আর একটা নতুন চার্টার অ্যাক্ট, কিছু প্রভিশনে চেঞ্জ আসবে হয়তো বা, এবং তার মধ্যে। তাহলে আমরা যা দেখছিলাম যে প্রত্যেকটা চার্টার অ্যাক্ট 20 বছরের গ্যাপে আমাদের এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। ফার্স্ট চার্টার অ্যাক্ট দেখলাম 1793-তে ইন্ট্রোডিউস করা হয়েছিল, দ্বিতীয় চার্টার অ্যাক্ট আসছে 1813 সালে। ওখানে কি লেখা আছে না, ইট এন্ডেড ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ মনোপলি অফ ট্রেড ইন ইন্ডিয়া। তাহলে এতদিন পর্যন্ত আমরা কি দেখছিলাম, যে আমরা প্রথমেই যখন আমরা আজকের পড়া শুরু করি তখন তখন জানলাম যে 1600 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর কুইন এলিজাবেথ ওয়ান তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একমাত্র ইংরেজ কোম্পানিকে, সমস্ত ইংরেজ কোম্পানির মধ্যে একমাত্র ব্রিটিশ, মানে ইংল্যান্ডের একমাত্র কোম্পানি যাকে তিনি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার অনুমতি দেন, অর্থাৎ একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অনুমতি দেন। অন্য কোনো ব্রিটেনের অন্য কোনো কোম্পানি, কোনো ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার অধিকার ছিল না। তাহলে এটাকে বলা হয় মনোপলি, অর্থাৎ একচ্ছত্র আধিপত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মনোপলি অফ ট্রেড। কিন্তু সেই মনোপলি এখানে তার অবসান হচ্ছে এই দ্বিতীয় চার্টার অ্যাক্ট, যেটাকে আমরা চার্টার অ্যাক্ট অফ 1813 নামে জানি, তার মাধ্যমে। তাই লেখা আছে, ইট এন্ডেড ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ মনোপলি অফ ট্রেড ইন ইন্ডিয়া এক্সেপ্ট ট্রেড উইথ চায়না অ্যান্ড ট্রেড ইন টি। তাহলে তখনও চীনের সাথে বাণিজ্যের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচ্ছত্র আধিপত্য ভোগ করতে থাকলো, এবং চায়ের ব্যবসার ক্ষেত্রেও তারা কিন্তু একই রকমভাবে একচ্ছত্র আধিপত্য ভোগ করতে থাকলো। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইরকম, খ্রিস্টান মিশনারিজ ওয়ার অ্যালাউড টু প্রিচ দেয়ার রিলিজিয়ন ইন ইন্ডিয়া। এতদিন খ্রিস্টান মিশনারিরা আইনানুগভাবে কোনো অনুমতি পায়নি ভারতবর্ষে তাদের
খ্রিস্টানিজম প্রচার করা। কিন্তু এখানে আমরা কি দেখবো না খ্রিস্ট ধর্মকে প্রবর্তন করার বা প্রচার করার জন্য আইনানুগ অনুমতি দেওয়া হলো এই চার্টার অ্যাক্ট অফ 1813 মাধ্যমে। তাই লেখা আছে খ্রিস্টান মিশনারিজ ওয়ার অ্যালাউড টু প্রিচ দেয়ার রিলিজিয়ন ইন ইন্ডিয়া। নেক্সট আমরা কি দেখবো না 1813 এই চার্টার অ্যাক্টের আরেকটি প্রভিশন, দিস অ্যাক্ট গ্র্যান্টেড 1 লাখ রুপিজ ফর রিভাইভাল অফ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড প্রমোশন অফ সায়েন্স ইন ইন্ডিয়া। ভারতবর্ষে শিক্ষা বিস্তারের, ছোট্ট করে বললে শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা অনুদান এখানে প্রথম প্রদান করা হলো বা অনুদান স্যাংশন হলো এই আইনের মাধ্যমে। নেক্সট আমরা চলে যাবো, ঠিক দেখো 1813 সাথে আমি যেটা বলছিলাম 20 বছর ছাড়া ছাড়া চার্টার অ্যাক্টগুলো এসেছিল এবং 4খানা চার্টার অ্যাক্ট আমাদের দেশে এই কোম্পানি রুল চলাকালীন ইন্ট্রোডিউস করা হয়েছিল। তাহলে দ্বিতীয় চার্টার অ্যাক্ট করলাম 1813 এর সাথে 20 যোগ করলে 1833 চার্টার অ্যাক্ট, এবং সেটা সম্বন্ধে আমরা তাহলে এখানে ডিটেলস পড়ব। তো এখানে কি লেখা আছে না চার্টার অ্যাক্ট অফ 1813 প্রসঙ্গে প্রথম যে কথাটা লেখা আছে, ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে আমরা দেখলাম 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল, তার পদটা নতুন নাম দেওয়া হয়েছিল। কিন্তু এই জায়গায় কি দেখছি 1833 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে না গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে যে পদটা সেটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এতে রূপান্তরিত করা হচ্ছে। এবং প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিল না লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে হলেন না লর্ড উইলিয়াম বেন্টিং। এবং তাহলে একই রকম ভাবে যেটা বলতে হয়, যদি উনি প্রথম গভর্নর জেনারেল হন ভারতবর্ষে, তাহলে বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উনি ছিলেন মীর ঘাস। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু এটা এখানেই ট্রানজিশনটা হচ্ছে, উনি যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন তখনই এই আইনটা ইন্ট্রোডিউস করা হলো এবং তার মাধ্যমে পদটার নাম চেঞ্জ করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে নির্ঘাত উনি বাংলার শেষ গভর্নর জেনারেল, যিনি প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার দায়িত্ব পান। নেক্সট আমরা কি দেখবো না দিস অ্যাক্ট ক্রিয়েটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভিং অথরিটি ওভার দ্য এন্টায়ার টেরিটোরিয়াল এরিয়া পসেসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। তাহলে এরপর যেটা মাথায় রাখবো যে প্রথমবারের জন্য কি করা হচ্ছে না সারা ভারতবর্ষ জুড়ে যতটা জায়গা জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আছে, যত জায়গাকে তারা নিজেদের শাসনের আওতায় আনতে পেরেছে, সেই পুরো জায়গা জুড়ে কি হচ্ছে না এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কেন্দ্রীয় শাসন বা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করেছে এবং এখানে যার নাম দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নির্ঘাত এটা ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। বর্তমান যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বুঝি GOI, সেটা কিন্তু এটা আদৌ না, এটা ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথরিটি সেট করা হলো কতটা জায়গা জুড়ে না যতটা জায়গা জুড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য আছে ভারতবর্ষে, ততটা জায়গা জুড়েই নিয়ে তৈরি করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং তার হেড বানিয়ে দেওয়া হলো এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, যিনি ব্রিটিশ কুইনের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে দায়িত্ব সামলাচ্ছেন বলা যেতে পারে। যদিও এখনো কিন্তু পুরো ক্ষেত্রটা অর্থাৎ এই শাসন করে যা কিছু লাভ হচ্ছে মুনাফা সব কিছু কিন্তু করছে কে না ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? কিছুটা ভাগ নির্ভাগ হয়তো বা ব্রিটিশ মানে ব্রিটিশ যে গভর্নমেন্ট তারাও পাচ্ছে এখান থেকে। তো যাই হোক, যেটা আমরা দেখবো এরপর এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তৈরি করা হলো এবং এর পরবর্তী যে প্রভিশনটা লেখা আছে এই চার্টার অ্যাক্ট অফ 1833 এর আন্ডারে, ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি। তাহলে আমরা দেখেছিলাম এর ঠিক 20 বছর আগে যে 1813 চার্টার অ্যাক্ট, সেখানে 1813 সালের ওই আইনে ব্রিটিশ কোম্পানির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য শেষ করা হয়েছিল, অবসান হয়েছিল, সেখানে মনোপলি অফ ট্রেডের অ্যাবলিশন হয়েছিল। কিন্তু এখানে আমরা কি দেখলাম তার যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ ব্যবসা বাণিজ্যের যে ব্যাপার সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, তাকে পিওরলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তৈরি করে দেওয়া হলো। তার একমাত্র দায়িত্ব কি হলো শাসন কার্য পরিচালনা করা। তাই এখানে লেখা আছে কি ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি হুইচ বিকেম এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তাহলে তার কমার্শিয়াল ফাংশন সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তাকে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, যে তোমার একমাত্র কাজ হবে অ্যাডমিনিস্ট্রেশন সামলানো, প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা, কমার্শিয়াল অর্থাৎ ব্যবসা বাণিজ্যে তুমি আর নিজেকে নিযুক্ত রাখতে পারবে না। তাহলে এই হলো 1833 এর চার্টার অ্যাক্টের আর এক গুরুত্বপূর্ণ প্রভিশন। নেক্সট আমরা দেখবো কি যে লাস্ট চার্টার অ্যাক্ট এসেছিল আমাদের দেশে এই কোম্পানি রুল চলাকালীন, সেটা হলো চার্টার অ্যাক্ট অফ 1853।
1853 সালের চার্টার অ্যাক্ট। এবং যা এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, ইট সেপারেটেড দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল। এখানে গভর্নর জেনারেল বলতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে নিশ্চয়ই। তবে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা যখন রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলে পোস্টটা তৈরি হচ্ছে এবং তাকে সহায়তা করার জন্য তার একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হচ্ছে 4 জন সদস্য বিশিষ্ট, এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স। তো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, এই যে টার্মগুলো, এগুলোর মিনিং কি সেগুলো আগে একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে যাতে ক্ষমতা একজন বা কয়েকজন বা মুষ্টিমেয় লোকে, একটা গ্রুপ অফ পিপুলের হাতে যাতে না এসে পড়ে, যাতে তা ঠিকঠাকভাবে ব্যালেন্সড হইতে সবার মধ্যে বা অন্তত 3খানা সেপারেট ইউনিটের মধ্যে সাধারণত ভেঙে দেওয়া হয়, যে কারো হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায়। এই কারণেই যে কোনো মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে দেখতে পাবে কি একটা লেজিসলেটিভ বডি থাকে, একটা এক্সিকিউটিভ বডি থাকে এবং তার পাশাপাশি কি থাকবে না কেন্দ্রীয়ভাবে যেটা বলছি, একটা লেজিসলেটিভ বডি, একটা এক্সিকিউটিভ বডি, তার সাথে একটা জুডিশিয়ারি থাকবে, জুডিশিয়াল সিস্টেম। লেজিসলেটিভ বডির দায়িত্ব কি? লেজিসলেচারের দায়িত্ব হলো লেজিসলেট করা, অর্থাৎ আইন তৈরি করা, আইনটা ফ্রেম করা। যে কোনো বিষয়ে আইন তৈরি করার প্রয়োজন হলে কারা তৈরি করবে, সেটা না লেজিসলেটিভ বডি করে থাকে। এরপর এক্সিকিউটিভের কাজ কি হলো না ওই আইনটাকে কার্যকরী করা, এবং জুডিশিয়ারির কাজ কি হলো আইনটাকে ইন্টারপ্রেট করা। আমরা তো জানি দেশের শাসন ব্যবস্থা মানে পুরো আইনেরই ব্যাপার স্যাপার, তাহলে আইন তৈরি করার দায়িত্ব দেওয়া আছে লেজিসলেটিভ বডিকে। এক্সিকিউটিভ বডিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই আইনটাকে কার্যকরী করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এখানে জুডিশিয়ারির ব্যাপার স্যাপার লেখা নেই, জুডিশিয়ারি তার দায়িত্ব কি হয় না আইনটাকে ইন্টারপ্রেট করা, অর্থাৎ আইন নিয়ে কোনো রকম বাদানুবাদ বা বাদ বিতণ্ডা বা কোনো রকম কনফ্লিক্ট শুরু হলে, কোনো লিটিগেশন রাইজ করলে, সেই জায়গায় ওই আইনের বিশ্লেষণ, সেই দায়িত্বটা দেওয়া হয়েছে কি আইন বিষয়ে, সেটা দেওয়া আছে জুডিশিয়ারিকে। তো যদি এই সমস্ত দায়িত্ব কোনো মুসলিমের মানুষের হাতে যদি চলে যায়, তাহলে কি হবে? ক্ষমতার অপব্যবহার হতে পারে, ডিক্টেটরশিপই চালু হতে পারে একরকম, তাই না? তো একজন মানুষের না হলেও অনেকজন মানুষ মিলে একই রকম একটা সেট তৈরি করতে পারে, যেখানে ক্ষমতায় একজোট হয়ে তারা ভোগ করবে, কিন্তু সেটা হতে দেওয়া যেতে পারে না। তো তার একটা চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা একান্তই জরুরি। তো নেক্সট আমরা যেটা দেখবো এখানে, তাহলে 1853 সালের আগে কি হতো না, যে এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, সেটি পরবর্তীকালে নির্ঘাত এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ারও ওই একটা এক্সিকিউটিভ কাউন্সিলই ছিল, যারাই লেজিসলেটিভ অর্থাৎ আইন তৈরির কাজকর্ম এবং এক্সিকিউটিভ দায়িত্ব সমস্ত কিছুই পালন করতেন। কিন্তু এই 1853 সালে এই দায়িত্বগুলোর মধ্যেও ভাগ বাটোয়ারা করা হলো, যে আইন তৈরি করবে একদল মানুষ, সেটাকে কার্যকরী করবে এক্সিকিউটিভরা, সেটা আর এক দল, কেমন আর একটা গ্রুপ। তো তাই এখানে লেখা আছে ইট সেপারেটেড, ইট বলতে চার্টার অ্যাক্ট অফ 1853 সেপারেটেড দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল। এবং কি করা হলো না 6 legislative councillors were appointed to form ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, বা বলতে পারো সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। কারণ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তিনি তো ভারতবর্ষকে কেন্দ্রীয় হয়, মানে কেন্দ্র থেকে সারা দেশকে শাসন করছেন, যতটা ব্রিটিশ আধিপত্য বিস্তার করতে পেরেছে ব্রিটিশাররা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ততটা জায়গা জুড়ে। তো সেই জায়গা জুড়ে, সমস্ত জায়গা জুড়ে আইন, সারা দেশ জুড়ে যাতে আইন লাগু করা যায় বা কার্যকরী করা যায়, তার জন্য আইন তৈরি করতে হবে। সেই দায়িত্বটা দেওয়ার জন্যই কি করা হলো না একটা লেজিসলেটিভ বডি তৈরি করা হলো। 6 জন লেজিসলেটিভ কাউন্সিলরকে তার দায়িত্বটি দেওয়া হলো, 6 জন লেজিসলেটিভ কাউন্সিলরকে অ্যাপয়েন্ট করা হলো। তারা 6 জন মিলে কি তৈরি করলেন না ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করলেন। এরা কিন্তু এই 6 জন মেম্বার কিন্তু কেউই ভারতীয় নয়, এরা সবাই সাদা চামড়ার লোক, এরা ইংরেজ সবাই। ওই 6 জন তারা কি করলেন না একটা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করলেন, যার নাম দেওয়া হলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। তাই দায়িত্ব কি না লেজিসলেট করা, এই যে লেজিসলেটিভ দায়িত্ব পালন করবে, সব আইন তৈরি করবে। আর এক্সিকিউটিভ কাউন্সিল তো গভর্নর জেনারেল ছিলই অলরেডি, তারা ওই এক্সিকিউটিভের যে দায়িত্ব হয় এক্সিকিউটিভ ফাংশনসগুলো সেগুলো তারা পালন করবে, তাই না? নেক্সট আমরা কি দেখবো না ইট ইন্ট্রোডিউসড লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। এমনকি কি করা হলো, এই লোকাল রিপ্রেজেন্টেশন বলতে গিয়ে বুঝতে গিয়ে একটু আমাদের এক্সট্রা কিছু তথ্য এখানে জানা বোঝা উচিত। সেটা হচ্ছে এইরকম, তৎকালীন যে ব্রিটিশ ইন্ডিয়া তার গঠনটা কিরকম ছিল, তৎকালীন জিওপলিটিক্যাল সেটা হচ্ছে এইরকম। যেমন বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের পুরো দেশ ভারতবর্ষ বেশ কয়েকটা রাজ্য এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত, তাই না? তৎকালীন সময় কি হয়েছিল না
বেশ কিছু ব্রিটিশদের দ্বারা ডিরেক্টলি শাসিত কিছু প্রভিন্স ছিল, যেগুলোকে ব্রিটিশ প্রভিন্স বলা হতো, যেটা বর্তমান রাজ্যের সমতুল্য বলা যেতে পারে, স্টেটের ইকুইভ্যালেন্ট, কেমন তৎকালীন প্রভিন্স। এবং সেই সময় আর কি ছিল না, কিছু চিফ কমিশনার প্রভিন্সও ছিল, এবং তার পাশাপাশি ছিল কিছু প্রিন্সলি স্টেট, কিছু বলতে প্রায় 550-এরও বেশি প্রিন্সলি স্টেট, অর্থাৎ দেশীয় শাসকদের কিছু রাজ্য। তো যারাও ইংরেজদের দ্বারা সেই ইংরেজদের কাছে বসবাস স্বীকার করতে বাধ্য হয়েছিলেন প্রত্যেকেই কম বেশি, তো এদের সবকে পুরোটা মিলেই তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া, এবং সেই পুরোটা জায়গা জুড়েই ব্রিটিশ শাসন চলছে, এবং পুরোটা জায়গা জুড়েই এই সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের আইনের কি বলবো, এতটা জায়গা জুড়ে আইনগুলো তারা যে আইনগুলো তৈরি করতো অতটা জায়গা জুড়েই সেটা লাগু হতো বা কার্যকরী হতো। তো এরপর কি হচ্ছে, এই প্রভিন্সগুলো কোনো প্রতিনিধিদের যাওয়া উচিত প্রভিন্সগুলো থেকে, তৎকালীন প্রভিন্সগুলো থেকে। এবং আমরা বর্তমানে কি দেখতে পাই, আমাদের রাজ্যগুলো থেকে প্রতিনিধিরা কিন্তু এমপি হিসাবে, রাজ্যসভার এমপি হিসাবে কেন্দ্রে গিয়ে থাকেন। তারাই আমাদের বর্তমান যে লেজিসলেটিভ সেট আপ, আমাদের কেন্দ্রে একটা লেজিসলেটিভ বডি আছে যাকে আমরা পার্লামেন্ট বলে থাকি, এবং রাজ্যের লেজিসলেটিভ বডি আছে যাকে আমরা বিধানসভা বলে থাকি, বা কিছু কিছু ক্ষেত্রে বিধানসভার পাশাপাশি কিছু কিছু রাজ্যের বিধান পরিষদও থাকে। আমাদের রাজ্যে যেমন শুধু বিধানসভা আছে, যারা আইন কানুন তৈরি করে থাকে রাজ্যের জন্য। আর আমাদের কি দেখবো না, কেন্দ্রে পার্লামেন্ট আছে, এবং পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হলো আপার হাউস যাকে আমরা রাজ্যসভা বলি, একটা হলো লোয়ার হাউস যাকে আমরা লোকসভা বলে ডেকে থাকি। এবং এই রাজ্যসভায় আমরা জানি রাজ্য থেকে, নাম থেকে বোঝা যাচ্ছে রাজ্যসভা মানে রাজ্যের কিছু প্রতিনিধি ওখানে গিয়ে অংশগ্রহণ করবেন আইন তৈরির কাজে। ঠিক একই রকম এখানে দেখো, তাহলে লোকাল রিপ্রেজেন্টেশনের সুযোগ আসছে। তাহলে কি বলছে না, ইট ইন্ট্রোডিউসড লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল বা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল। যে 1853 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে যে প্রথমবারের জন্য যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না, কিছু লোকাল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যে প্রভিন্সগুলোর কথা একটু আগে বললাম, সেই প্রভিন্সগুলো থেকে কিছু প্রভিন্স থেকে কয়েকজন প্রতিনিধি গেলেন এই সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যোগদানের জন্য। লোকাল রিপ্রেজেন্টেশন বলতে এটাই হচ্ছে, এখানে কিন্তু কোনো ভারতীয়কে আদৌ অ্যাসোসিয়েট করা হচ্ছে না। লোকাল মানে স্থানীয় বা দেশি লোক, এরকম ব্যাপার নয় আদৌ। লোকাল বলতে ওই প্রভিন্সগুলো থেকে, অর্থাৎ বর্তমান যে স্টেটের ইকুইভ্যালেন্ট বা স্টেটের সমতুল্য বললাম তৎকালীন ব্রিটিশ প্রভিন্স, সেই প্রভিন্সগুলো থেকে একটা ইউনিট বলতে পারো, বেঙ্গল প্রভিন্স, তোমার আসাম প্রভিন্স, বিহার প্রভিন্স, ইউপি ইউনাইটেড প্রভিন্স, তৎকালীন বর্তমান ইউপির উত্তরপ্রদেশ যেখানে, ওখানে ছিল ইউনাইটেড প্রভিন্স, সিপি সেন্ট্রাল প্রভিন্স, বোম্বে, ম্যাড্রাস, সিন্ধ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এরকম বেশ কিছু প্রভিন্স ছিল। তো সেই প্রভিন্সগুলো থেকে, সব কটা প্রভিন্স থেকে না গেলেও কয়েকটা প্রভিন্স থেকে কিছু স্থানীয়, ওখান থেকে ওই প্রভিন্স থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধি, তারা চলে গেলেন কোথায়, নাই 6 সদস্য বিশিষ্ট যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল সেখানে যোগদান করার জন্য। এখানে কিন্তু আমি বারবার বলছি, লোকাল রিপ্রেজেন্টেশন বলতে আদৌ কিন্তু ভারতীয়দেরকে যে আইন তৈরি করার জন্য যে আইন সভা অর্থাৎ এই লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে কিন্তু যোগ দেওয়ার সুযোগ এখনো দেওয়া হয়নি বা হচ্ছে না। এই ইংরেজরাই যাচ্ছে আসলে প্রভিন্সগুলোতেও, লেজিসলেটিভ বডিগুলোতে তারাই থাকতেন, তারাই যাচ্ছেন সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যোগদানের জন্য। তাই লেখা আছে কি না, ইট ইন্ট্রোডিউসড লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য 6 নিউ লেজিসলেটিভ মেম্বার্স অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিলের যে 6 সদস্য বিশিষ্ট যে কাউন্সিল তৈরি করা হয়েছিল, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল বা ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, তাদের মধ্যে 6 জনের মধ্যে 4 members were appointed by the local, that is provincial governments of Madras, Bombay, Bengal and Agra. তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা দেখব কি, বোম্বে, ম্যাড্রাস, বেঙ্গল এবং আগ্রা, এই 4খানা প্রভিন্সের, এই 4টি প্রভিন্সের যে গভর্নমেন্ট ছিল, ওখানেও কিছু গভর্নমেন্ট ছিল। যেমন আমরা দেখি বর্তমানে রাজ্যে, প্রত্যেকটি রাজ্যে একটি করে সরকার আছে, সে একই রকম এই প্রভিন্সগুলোতেও একটা করে গভর্নমেন্ট ছিল। যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, একই রকম প্রভিন্সগুলোতেও কিছু সরকার ছিল প্রত্যেকটি প্রভিন্সে। তো সেই বোম্বে, ম্যাড্রাস, বেঙ্গল এবং আগ্রা, এই 4খানা প্রভিন্স থেকে 4 জন প্রতিনিধি গেলেন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে যোগদানের জন্য। নেক্সট আমরা কি দেখবো না, ইট ইন্ট্রোডিউসড an open competition system of selection and recruitment of civil servants, and Indian were also allowed to take part in this examination. তাহলে কি বলছে, it introduced an open competition system of selection and recruitment of civil servants. তাহলে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে এতদিন পর্যন্ত তাহলে নির্ঘাত যোগদানের জন্য কোনো পরীক্ষা দিতে হতো না, অর্থাৎ এই যে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে যে
রিক্রুটমেন্ট, সেটা কিন্তু এতদিন হতো না। সেটা চার্টার অ্যাক্ট অফ 1853 কার্যকরী হওয়ার পর শুরু হলো, বা এখানে 1853 চার্টার অ্যাক্টে একটা এরকম প্রভিশন রাখা হলো কি না, যে তোমার সিভিল সার্ভেন্ট হতে গেলে পরীক্ষা দিতে হবে, ওপেন কম্পিটিশন হবে, এবং কি বলা হলো না, ইন্ডিয়ান ওয়ার অলসো অ্যালাউড টু টেক পার্ট ইন দিস এক্সামিনেশন, এবং ভারতীয়দেরকেও অনুমতি দেওয়া হলো এই পরীক্ষায় বসার জন্য। অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যোগ দেওয়ার জন্য ভারতীয়দেরকেও সুযোগ দেওয়া হলো। কেমন? তাহলে আমাদের কোম্পানির রুল এই তোমার চার্টার অ্যাক্ট অফ 1853 পড়ার মাধ্যমেই শেষ হলো। এরপর আমরা পার্ট 2-তে চলে যাব। ভালো করে মন দিয়ে পার্ট 1টা পড়ো, এবং পুরোটা কমপ্লিট হলে অবশ্যই পার্ট 2 এর ক্লাসটা দেখে নেবে, এবং তারপর